মর্নিং স্টুডেন্টস। সো এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের যে ফাইনাল ভার্ডিক্ট এখনো অবধি 6 জুলাই থেকে কাউন্সেলিং হবে এবং যারা যারা গ্রেস মার্কস পেয়েছিল 1567 জন মতো তাদেরই একমাত্র রি এক্সাম হবে। তাদের আর একটা অপশন দেওয়া হয়েছিল যে তারা এক্সাম যদি না দিতে চায় তাহলে তাদের যে এক্সট্রা মার্কস দেওয়া হয়েছিল সেটাকে বাদ দিয়ে যেটা অরিজিনাল মার্কস তারা পেয়েছিল সেটাকে প্রকাশ করা হবে। তো আলটিমেটলি এক্সামের ব্যাপারটাই ফাইনাল হয়। তো যাই হোক, মেন ব্যাপারটা এটাই যে সবার জন্য আবার নতুন করে নিট এক্সাম কিন্তু ঘোষিত হয়নি। সো 6 জুলাই থেকে কাউন্সেলিং স্টার্ট হবে, তোমরা নিশ্চয়ই জানো এবং তোমরা অনেকেই তার জন্য প্রিপারেশান নিচ্ছ। এবার যারা মোটামুটি আইডিয়া করে ফেলেছো অলরেডি যে র্যাঙ্ক পেয়েছো সেই র্যাঙ্কের ভিত্তিতে মানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পাওয়া সম্ভব নয়, যারা অলরেডি বুঝে গেছো এবং এটাও বুঝে গেছো তাদের মধ্যে অনেকে যে হয়তো পেলেও প্রাইভেট কলেজেই হবে এবং সেখানে এক্সট্রা কোর্স ফি হয়ে যাবে, বা স্টেট কোটাতেও যদি পাই সেখানেও যে কোর্স ফি সেটাও অনেকটা হিউজ, যেটা আমার পক্ষে বেয়ার করা সম্ভব নয়। তাদের কিন্তু এখন থেকেই আমি বলবো আর সময় নষ্ট না করে বিকল্প কোনো কোর্সের কথা ভাবা উচিত, যাদের এই অত হিউজ অ্যামাউন্ট, মানে অনেকের কাছে এই যে অ্যামাউন্টটা না ইনফ্যান্টলি হিউজ মনে হতে পারে। সো তাদের কিন্তু এখন থেকেই বিকল্প কোর্স ভাবা উচিত। আর যাদের সেই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা আছে তাদের এটাও মনে রাখা উচিত তাদেরও যে আমরা কিন্তু এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছি অনলি বিকজ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে আমার ফ্যামিলি সেই আর্থিক ব্যাকআপটা আমাকে দিতে পারবে তার জন্যে। সো তাদের কিন্তু গ্রেসফুল থাকা উচিত এবং সেইভাবে পড়াশোনাটা করা উচিত, সেইভাবে ডাক্তারিটা শেখা উচিত, কোর্সটা করা উচিত, যাতে ভবিষ্যতে তারা এক্সেলেন্ট ডাক্তার হয়ে উঠতে পারে। মানে তারা যেন প্রমাণ করতে পারে যে হ্যাঁ তাদের মধ্যে ওয়ার্থ আছে, তারা ভালো ডাক্তার হবার যোগ্য ছিল। কোনো কারণে এক্সাম খারাপ হয়েছিল, ওই জন্যে র্যাঙ্ক খারাপ হয়েছিল এবং সুযোগ পেয়েছেন নতুন করে, সেই সুযোগটাকে ঠিকমতো কাজে লাগিয়ে তারা একদম খুব ভালো মানের ডাক্তার হতে পেরেছে। এবং শুধু ভালো মানের ডাক্তার নয়, তাদের কিন্তু অবশ্যই সমস্ত রোগীদের প্রতি খুব সহানুভূতিশীল হওয়া উচিত। মানে এরম মেন্টালিটি রাখা উচিত নয় যে এত এক্সট্রা টাকা দিয়ে আমি পড়াশোনা করছি, সবটাই আমি পেশেন্টের থেকে যত তাড়াতাড়ি হয় তুলে নেবো, এই মেন্টালিটি রাখাটা কিন্তু একদমই আনএথিক্যাল, ঠিক আছে? তো যাই হোক, তার উপর আবার যাদের ধরো ওই স্টেট কোটাতেও হয়তো পাবে না, তাদের আবার ম্যানেজমেন্ট কোটার অপশানসও রয়েছে, সেটাতে স্টেট কোটার প্রায় দ্বিগুণ ফিস, প্রায় 1 কোটির কাছাকাছি ফিস চলে যাবে, আরও বাড়তে পারে। ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর কথা বলছি, প্রাইভেট কলেজগুলো। তো সেখানেও কিন্তু তোমরা চান্স পেতে পারো যদি তোমাদের ফিনান্সিয়াল ব্যাকআপ ঠিকঠাক থাকে। সো এই সমস্ত ব্যাপারে কোথায় কত ফি স্ট্রাকচার, স্টেট কোটা হলে কত ফি স্ট্রাকচার, প্রাইভেট কলেজের কথা বলছি, বা মানে ম্যানেজমেন্ট কোটা হলে কত ফি স্ট্রাকচার, সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু যে কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে কিন্তু আপডেট করা থাকে, সেখানে দেওয়া থাকে। সো সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। যদি সেই সংক্রান্ত ব্যাপারে কোনো হেল্প চাও তাহলে অবশ্যই ডাইরেক্ট আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেইখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, যেটা মেন কথা যে কোর্সের বিষয়ে একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কোর্স যখন বাঁচবে না, তখন এটা মাথায় রেখে বাঁচবে যে সেই কোর্সটা থেকে ভবিষ্যতে কোন কোন কেরিয়ার অপশানস আসতে পারে। যেমন যারা নিট দিয়েছো, তার মানে এটা তো স্বাভাবিক যে তাদের সাবজেক্ট কম্বিনেশন ছিল পিসিবি। তো তাদের কিন্তু সেই কোর্সের জন্যে, মানে বায়োলজির যেখানে অ্যাপ্লিকেশান রয়েছে সেই টাইপের কোর্স যেমন বাছা উচিত, তেমন এটাও বাছা উচিত, এটাও ভেবে নেওয়া উচিত যে সেই কোর্সটা কমপ্লিট করার পর ভবিষ্যতে প্লেসমেন্টের সুযোগ কেমন আছে ভবিষ্যতে, বা ভবিষ্যতে রিসার্চ ওয়ার্কের সুযোগ কেমন আছে, বা তুমি যেমন একজন ডাক্তার হতে চেয়েছিলে কিন্তু আলটিমেটলি সেই স্বপ্নটা হলো না, কোনো কারণে সফল করতে পারলে না, কিন্তু তারপরে যে অল্টারনেটিভ যে প্রফেশন নেবে সেইখানেও যাতে একদম কেরিয়ারের টপ লেভেলে যেতে পারো, তার জন্যও কিন্তু এমন কোর্স বাছা উচিত যেখানে মানে অনেক দূর অবধি যাওয়া যায়।
ওয়েটা খোলা আছে। তো তার জন্য আমি অবশ্যই দুটো কোর্সের সাজেশান বরাবরই দিয়ে থাকি, এখনও দেবো। বিএসসি ইন বায়োটেকনোলজি আর বিএসসি ইন মাইক্রোবায়োলজি। খুব ডাইনামিক দুটো কোর্স, বুঝতেই পারছো। মানে যে বায়োটেকনোলজিক্যাল রিসার্চ ওয়ার্ক যেগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন নাম করা ল্যাবে হয়, সেই সমস্ত ল্যাবে যে সমস্ত সায়েন্টিস্টরা কাজ করেন বা জুনিয়র সায়েন্টিস্টরা কাজ করেন, তাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করার সুযোগ পাবে। এবং এই বায়োটেকনোলজিক্যাল রিভলিউশন মানে যার বরদান বলতে পারো এখনকার এই সমস্ত যে জীবনদায়ী ঔষধ সেইগুলো বা মেডিসিন, এবং তার সাথে সাথে যে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, সেই সমস্ত যে ভ্যাকসিন সেই সমস্তগুলো, বা যে অ্যান্টিভাইরাস যে ডোজগুলো যেগুলো আবিষ্কার হলো কদিন আগে করোনা ভাইরাসের যে কোভিড সিচুয়েশনের সময়, তো সেই সমস্তগুলোই কিন্তু এই সমস্ত বায়োটেকনোলজিক্যাল যে সায়েন্টিস্ট তারাই কিন্তু রিসার্চ ওয়ার্ক করে এইগুলো মানে তৈরি করেছিলেন। সো বুঝতে পারছো কতটা জীবনদায়ী মানে কাজ হতে পারে যদি তুমি মানে, যেহেতু এটা আমি জীবনদায়ী এই কারণে বলছি কারণ ডাক্তার হতে চেয়েছিলে, সেখানেও কিন্তু একটা জীবনদায়ী প্রফেশন, সেটা যে একটা মানুষকে, একটা মৃতপ্রায় মানুষকে বাঁচিয়ে তোলে ডাক্তাররা। তো এইখানেও কিন্তু কোনো অংশেই আমি বলবো যে তুমি সেই ওষুধ তৈরি করার বা সেই সমস্ত মেডিসিন তৈরি করার প্রক্রিয়ার মধ্যে জড়িত হবে এইরকম একটা কোর্স করার পর। তো সেটাও কিন্তু কোনো অংশেই ডাক্তারদের চেয়ে কম মহান প্রফেশন নয়। সো আমি অবশ্যই বলবো যে এই বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি কোর্সগুলো যে সমস্ত ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে করানো হয় ওয়েস্ট বেঙ্গলের, সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়ে, যেখানে হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এডুকেশান প্রদান করা হয়, এবং যেখানে মানে ইনহ্যান্ড ট্রেনিংয়ের মানে ফেসিলিটি, যেখানে কোনো ল্যাবে, রিসার্চ ল্যাবে গিয়ে সেখানে কীভাবে কাজ করেন সায়েন্টিস্টরা, তাদের থেকে ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাওয়ার যে সুযোগ আছে, এই সমস্ত ব্যাপারগুলো, ফেসিলিটিগুলো সেই সমস্ত কলেজে আছে কিনা এগুলো দেখে নিয়ে আমি বলবো ইমিডিয়েট অ্যাডমিশন প্রসেস স্টার্ট করে দাও। ওই যারা বুঝেই গেছো যে কাউন্সেলিংয়ে বসেও লাভ হবে না, কারণ আমি আলটিমেটলি সরকারি কলেজে পাবো না, এবং প্রাইভেট যে এমবিবিএস কলেজ সেখানে স্টেট কোটাতেও মানে অ্যাডমিশান নেওয়ার বা টোটাল কোর্স ফি দেওয়ার মতো যে খরচ সেটা আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব হবে না। তাদের জন্য আমি অবশ্যই বলবো এই কোর্সগুলো তোমরা অপশান নিতে পারো, কারণ এই কোর্সগুলোর কোর্স ফিও কিন্তু ম্যাক্সিমাম 3 লাখের মধ্যে থাকে। যে কলেজগুলো অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে হাই কোয়ালিটি প্রদান করে, হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করে, তাদের কথা বলছি। এমনও কিছু কলেজ আছে যারা হয়তো আরও বেশি দেয়, বেশি নিতে পারে, সেটা তোমরা দেখে নেবে যে সেই এক্সট্রা ফিজটা দেওয়াটা আদৌ ঠিক হবে কি হবে না। তো আমি আমার পছন্দ মতো যে সমস্ত কলেজে হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করা হয়, যেটা খুব ইম্পর্টেন্ট, এবং যেখানে ওই মানে একদম ইনহ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, খুব ভালো মানে অ্যাডভান্স ল্যাব আছে, এবং খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স আছেন সেই সমস্ত কলেজের, এবং ওই যেটা বললাম অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে এডুকেশান প্রদান করা হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলোকেও দেখে নিতে পারো, কারণ একটা তোমরা আইডিয়া পাবে যে সেই কলেজগুলোর কোয়ালিটি কেমন, ওয়েবসাইট ভিজিট করলে দেখে নিতে পারবে। এবং তারপর যদি সেখান থেকে দেখে স্যাটিসফাই হও, বা সেখানে যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রাখার পর যদি এক্সিকিউটিভরা কল করেন, তাদের থেকে অবশ্যই জেনে নেবে যে সেই কলেজ সম্বন্ধে আরও ডিটেলস ব্যাপার, বা কী স্কলারশিপ পেতে পারো, এই সমস্ত ব্যাপারগুলো, বা কত ফি স্ট্রাকচার আছে, বা আরও প্লেসমেন্ট ডিটেলস, এগুলো জেনে নিয়ে সেই কলেজে ভিজিট করে আমি বলবো ইমিডিয়েট সিট বুকিং করে নাও, কারণ আর দেরি করো না, কারণ পড়াশোনাটাও কিন্তু দেরি হয়ে যাবে। যত দেরি করে অ্যাডমিশন নেবে তত পড়াশোনাটাও দেরি হয়ে যাবে, তত কিন্তু পিছিয়ে পড়বে। যে কারণে আমি তোমাদের বারবার বলছি যে টেক অ্যাকশন নাও, কারণ আলটিমেটলি তোমরা বুঝেই গেছো যে কাউন্সেলিংয়ে বসেও কোনো লাভ হবে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা তোমাদের সেই সমস্ত বন্ধুবান্ধবদেরও সেন্ড করে দিতে পারো যারা কিন্তু ওই কাউন্সেলিংয়ের জন্যই ওয়েট করছে, কিন্তু মোটামুটি তুমি জানো যে তাদের পক্ষেও এমবিবিএস কলেজে অ্যাডমিশন নেওয়াটা সম্ভব নয়। টাটা।